রুমে ফিরে এসে মামি বললেন, কাল সকাল সকাল উঠতে হবে আমাদের, শুয়ে পড়ি চল। সময় নষ্ট না করে কম্বল টেনে তিনি শুয়ে পড়লেন, কিন্তু অল্প সময়ের ব্যবধানে 2 বার ঘুমানোর কারণে আমার চোখে ঘুমের ছিটে ফোঁটাটিও নেই। বিছানায় শোয়ার মিনিট 3 মধ্যে ঘুমিয়ে পড়লেন মামি। তার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, মাঝে মধ্যে নাকও ডাকছেন। যে বইটা পড়ছিলাম সেটা ভুলে স্যাভরে রেখে আসার জন্য আফসোসই হচ্ছে এখন। অবশ্য এখন আফসোস করে কোনো লাভ নেই। বইয়ের কথা মনে হতেই হঠাৎ ওয়াদার মুখর ছবি ভেসে উঠল মনের পর্দায়। আচ্ছা, এখনও কী করছে? ঘুমাচ্ছে বোধহয়, আর আমি এখানে না ঘুমিয়ে জেগে আছি। বাসা থেকে খুব বেশি দূরে আসিনি, তবুও কেমন একাকী লাগছে। ওর কথা সত্যিই ভীষণ মনে পড়ছে। ওর ফোন নাম্বার চাইলে কি এমন ক্ষতি হতো? আর তো মনে হয় না কখনো দেখা হবে। স্যাভরে আসার আর কোনো কারণ নেই ওর। কষ্ট পেলেও এখন আফসোস ছাড়া আর কিছুই করার নেই। বিষয়টা নিয়ে যতই ভাবছি চোখের ঘুম যেন ততই দূরে চলে যাচ্ছে। তাই কিছুক্ষণ পর চুপিসারে উঠে ঘরের বাইরে বের হয়ে এলাম। সরাইয়ের সবাই ঘুমাচ্ছে, কিন্তু অন্ধকার সয়ে আসায় খেয়াল করলাম হল ঘরের শেষ প্রান্তের একটা ঘরে আলো জ্বলছে। পা টিপে টিপে সেখানে গিয়ে ভেতরে উকি দিয়ে দেখলাম একটা চেয়ারে পা ভাঁজ করে বসে কম্পিউটারের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে হারু। মোমোকো মামি যখন মন্দিরে প্রার্থনা করছিলেন তখন তাকেও এমনই দেখাচ্ছিল। যেভাবে এসেছিলাম সেভাবেই চলে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ পেছন থেকে হারু ডাক দিল, কি হয়েছে? কোনো সমস্যা? ঘুমাতে পারছি না। তাহলে বাইরে থেকে হেঁটে আসতে পারো, আকাশ পরিষ্কার, অনেক তারা দেখতে পাবে। দরজার দিকে ইশারা করল হারু। আমি বললাম, তাই ভালো হবে। দরজার কাছে প্রায় পৌঁছে গেছি, এমন সময় ওকে বলতে শুনলাম, দাঁড়াও 1 মিনিট, বাইরে ঘুটঘুটে অন্ধকার। একটা মেয়ের পক্ষে একা বাইরে যাওয়া বিপজ্জনক। একটা টর্চ হাতে নিয়ে আমার পিছনে পিছনে আসলো হারু। নীরবে সামনের দরজাটা খুলে বাইরে উঠোনে বের হয়ে এলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে থাকায় এই অক্টোবরেই মুখ থেকে শ্বাস বের হওয়া মাত্র জমে যাচ্ছে। আকাশের দিকে তাকালাম, মনে হচ্ছে হাত বাড়ালেই তারাগুলো ছুঁয়ে দিতে পারবো। নক্ষত্রের এই সমাবেশ শহর থেকে দেখা যেত বলে মনে হয় না। দূরের ঘুমন্ত পাহাড়ের মাথায় মিটমিট করে জ্বলছে তারা। ধীরে ধীরে মন্দিরের দিকে এগোলাম আমরা। সবাই ঘুমাচ্ছে, একটা ঘরেও বাতি জ্বলছে না। আমাদের জুতোর ছপ ছপ শব্দ ছাড়া চারপাশে আর কোনো শব্দ নেই। সরি, তোমাকে এত রাতে এখানে টেনে আনলাম। ব্যাপার না, আমি তো জেগেই ছিলাম, অনলাইনে একটা জিনিস খুঁজছিলাম। পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে গুজে দিয়ে তাতে আগুন ধরালো হারু। চারপাশে বিস্তৃত অন্ধকারের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ল। এখানে কতদিন ধরে চাকরি করো হারু? হাই স্কুল পাশ করার পর থেকে। মালিক আমার আত্মীয় হয়। তাই নাকি? আসলে সবগুলো সরাইয়েই একই অবস্থা, পরিবারের সদস্য এবং আত্মীয়দের নিয়ে পরিচালনা করা হচ্ছে। তাছাড়া স্থানীয় হাই স্কুলের ছাত্রছাত্রীরা ছুটিতে এখানে পার্ট টাইম চাকরি করতে আসে। তবে মোমোকোর মতো মানুষের এখানে চাকরি করতে আসাটা একটু অস্বাভাবিক। ভালো লাগে এখানে কাজ করতে তোমার? তা বলা কষ্টকর। এটাই আমার প্রথম চাকরি, তাই ঠিক বুঝতে পারছি না। গ্রীষ্মের ছুটিতে বেশ ব্যস্ত সময় কাটে, কিন্তু বছরের এই সময়ে ভিড় থাকে না তেমন একটা, তাই কাজও কম। তোমরা একসাথে ঘুরতে বের হয়েছো কেন? তোমাদের দেখেও খুব একটা ঘনিষ্ঠ মনে হয় না। হারুর বলার ধরন শুনে মনে হচ্ছে শুধু প্রশ্ন করার জন্যই কথাগুলো বলা, উত্তরের প্রয়োজন নেই। জানি না, এখানে আসার আগে আমার মনে হয়েছিল মোমোকো মামি হয়তো কিছু বলতে চান, কিন্তু এখন মনে হচ্ছে আমার ধারণা ভুল। তোমার কথা শুনে একটা কথা মনে পড়ল। মোমোকো যখন এখানে চাকরি করতো তখন তার মন মেজাজ বেশিরভাগ সময়ই খারাপ থাকতো, কারো সাথে খুব একটা কথা বলতো না। আজ তাকে এত হাসি খুশি দেখে ভীষণ অবাক হয়েছি। সত্যি? হ্যাঁ, অবশ্য পরের দিকে হাসি ফুটেছিল ওর মুখে, কিন্তু প্রথম দিকে সারাদিনই চুপচাপ থাকতো। ওকে দেখলেই আমার ভয় লাগতো। আমি দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মানুষের মনের খেয়াল খুশি বোঝার কোনো উপায় নেই বলে সিগারেটটা মন্দিরের তরিদারের সামনে রাখা অ্যাশট্রেতে ছুঁড়ে ফেলল হারু। ঠিক এমন সময় আকাশ থেকে একটা তারা খসে পড়ে উধাও হয়ে গেল রাতের অন্ধকারে। একই সময়ে পাশ থেকে হারু শব্দ করে হাঁচি দিয়ে উঠল। এখন তবে ফিরে যাই আমরা, কি বলো? জিজ্ঞেস করলাম। চলো, নাক টেনে বলল হারু। পরদিন সকালে কম্বলের নিচ থেকে বের হওয়ার মতো শক্তি পেলাম না, শুয়েই রইলাম। মোমোকো মামি কয়েকবার কম্বল টেনে সরানোর চেষ্টা করেও পারলেন না। প্রতিবারই আগের তুলনায় আরও শক্ত করে টেনে ধরলাম।
তখন 9টার বেশি বাজে। অবশেষে যখন ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুয়ে মামিকে খুঁজতে বের হলাম। নিশ্চিত উঠানেই আছে, হাসি চেপে রেখে বলল সরাইয়ের মালিক। বাইরে বের হয়ে মামিকে উঠানের একদম মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। গত রাতে রিউকাতাটা এখনও খোলেননি, কিন্তু যেভাবে দাঁড়িয়ে আছেন দেখে হাসি পাচ্ছে। জিজ্ঞেস করলাম, কি করছেন আপনি? তাই চি, জবাব দিলেন মামি। গত কয়েক বছর ধরে এটাই তার রুটিন। শরীরের জন্য খুবই ভালো, আর মনও ভালো হয়। আমার সাথে চেষ্টা করে দেখবেন নাকি ঘুমঘুমারি? এটা শুনে প্রথমে আমার মাথায় যে ভাবনাটা এলো সেটা হলো, প্রতিদিন সকালে মরিসাকি বই ঘরেও কি এমনটাই করেন তিনি? সকালবেলা অফিসে যাওয়ার পথে বইয়ের দোকানের সামনে মাঝবয়সী এক মহিলাকে তাইচি করতে দেখে কী ভাবে লোকে। চিন্তাটা মাথায় আসতে হাসি পেল ভীষণ। সকালের নাস্তা খেয়ে অবশেষে দুইজন হাইকিংয়ে বের হলাম। আজ আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। পরে চলতে আরাম হয় এমন কাপড়ই পরেছিলাম। এরপর দেখতে পেলাম সরাইয়ের বাকি অতিথিদের প্রত্যেককেই আমাদের আগে বেরিয়ে গেছে। যখন আমি মামিকে বললাম যথেষ্ট সময় আছে আমাদের হাতে, আমার দিকে শীতল দৃষ্টিতে একবার তাকালেন তিনি। খেয়াল রেখো, পেছন থেকে সরাইয়ের মালিক বলল। 2টো পাহাড় ডিঙালে সুন্দর একটা উপত্যকার দৃশ্য দেখতে পাওয়া যাবে, সেদিকেই এগিয়ে যাচ্ছি আমরা। সুন্দর আর বেশ ঠান্ডা একটা আবহাওয়া। চারপাশে আমাদের ঘিরে আছে সিডার গাছের সারি। কয়েকটা গাছ আমার তুলনায় প্রায় 5 গুণ বেশি লম্বা। পুরো পথ জুড়ে সুন্দর বুনো ফুল দেখে থেমে তাকিয়ে দেখতে শুরু করলে মামি দাঁড়িয়ে আমাকে সেগুলো চিনিয়ে দিতে শুরু করেন। এখানে মাত্র 3 বছরের মতো ছিলেন তিনি, কিন্তু এই সময়ের মধ্যেই পাহাড়ি জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন। অন্যদিকে আমি হাই স্কুলে থাকাকালীন হাইকিং নিয়ে একটা পাঠ থাকায় সেই যে একবার বেরিয়েছিলাম সহপাঠীদের সাথে, এরপরে আর আসিনি। এছাড়া পাহাড় বিষয়ে আমার অভিজ্ঞতা শূন্য। সব কিছু চেনে এমন একজন মানুষের সাথে পাহাড়ে ঘুরতে বেরিয়ে ভালোই লাগছে আসলে। হারিয়ে যাওয়ার ভয় নেই, আর ভালো লাগতে শুরু করলে ভালো গুনগুন করে গান গেয়ে উঠলাম। কিন্তু হাইকিংয়ের একদম শুরুর পথ ছিল এটা। এর পরের রাস্তা দেখে আমার মুখ থেকে আর কোনো গান বের হলো না। কিছুক্ষণের মধ্যে চওড়া পথটা দেখতে দেখতে সরু আর খাড়া হয়ে এলো, যেন বলতে চাইছে এখানে জীবন মোটেও সহজ নয়। অল্প সময় পর দেখা গেল পা ফেলার জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু মোমোকো মামিকে দেখে মনে হচ্ছে না এই পথ নিয়ে তার কোনো চিন্তা আছে। না থেমে নিজের পথ খুঁজে একটানা সামনে এগিয়ে চলেছেন। একটু পরপরই দেখা যাচ্ছে আমাদের মধ্যকার দূরত্ব বেড়ে আমি পিছিয়ে পড়ছি। তখন বাধ্য হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এই যে পর্বতের পথ প্রদর্শক, আমরা কি গতি একটু কমাতে পারি? গোমরা মুখে বললাম। আমরা এইমাত্র টেনগু রক নামের বিশাল একটা পাথরের সামনে থেমেছি। এটার এই নাম হবার কারণ, এটা দেখতে এই নামের লম্বা নাকের মিথোলজিক্যাল এক প্রাণীর মতো মনে হয়। আমাদের হাতে যে একদমই সময় নেই। এটা যে কার দোষ? যদি এখন দ্রুত না এগোতে পারি, সন্ধ্যার আগে ফিরতে পারবো না। আর রাতের বেলা চারপাশে একদম কালিগোলা অন্ধকার হয়ে থাকে এসব এলাকায়। তীর্যক কণ্ঠে বললেন মামি। কিছু বলার মতো খুঁজে পেলাম না। একটু বিরতি নিয়ে আবারও সামনে এগোবো আমরা, পারবে তুমি? আমাকে সাহস দেওয়ার চেষ্টা করলেন মামি। এরপর আবার আগের গতিতে হাঁটতে শুরু করেন। একটা পরিষ্কার পানির পাহাড়ি ঝিরির পাশে আমরা যখন বিরতি নিতে থামলাম, তখন সূর্য মধ্য গগনে। ঝিরির কুলুকুলু শব্দে সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও কেটে গেল। লম্বা শ্বাস নিলাম কয়েকবার। একেবারে তাজা পাহাড়ি বাতাস। এখনও ক্লান্ত লাগছে ঠিকই, কিন্তু মামিকে দেখে মনেই হচ্ছে না এতক্ষণ পাহাড় বেয়ে উপরে উঠেছেন। প্রশান্ত চিত্তে বসে নিজের আউনিগিরিতে কামড় বসাচ্ছেন তিনি। মামি, আপনার শরীর এখানে বেশ ভালো দেখায়। তাকাকো, তোর বয়স কম হলেও খুব বেশি কষ্ট করতে পারিস না। হাসলাম আমি। তারপর তাকেও একটু খোঁচা দিতে চেষ্টা করলাম। মামি, আপনি ওই দাদির মতো বুড়ো হলেও আপনার শরীর এরকম ঠিকঠাকই থাকবে। মামিও হাসলেন। যদি সত্যি বলি, মনে হয় না ওরকম কিছু হবে। আমার শরীর খারাপ, কিছুদিনের মধ্যেই ভেঙে পড়ব। কি বললেন? আমি জিজ্ঞেস করলাম। বিরতির সময় শেষ, আর বেশি পথ বাকি নেই আমাদের। আত্মবিশ্বাস ফিরে এসেছে মামির কণ্ঠে। হাঁটতে শুরু করলেন। অসুস্থ? মামি অসুস্থ হবে কেন? তাকে দেখে তো মনে হয় না। ফিরে তাকিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত নাড়লেন তিনি। এখন যদি দাঁড়িয়ে পড়িস তাহলে তোকে এখানে রেখে চলে যাব কিন্তু। দূর থেকে একদম ছোট্ট দেখাচ্ছে তাকে। দৌড়ে সামনে এগিয়ে গেলাম। এরপর হাইকিংয়ের দিকেই পুরো মনোযোগ দিলাম আমরা। খুব একটা কথা হলো না। একটা পর্যায়ে পাথুরে ঢাল বেয়ে নেমে পাহাড়ের চারিদিকে ঘুরে আর একটা ঢাল বেয়ে উপরে উঠলাম। বেশ কিছুক্ষণ এরকমই চলতে থাকলো। উপরে নিচে প্রচণ্ড ব্যথায় আমার পা দুটো টনটন করছে। এরপর হঠাৎ করেই মেঘ সরে গেল যেন।
আমরা এখন চূড়াটা দেখতে পাচ্ছি। একদম উপরে ভিউইং প্ল্যাটফর্মও আছে। লালচে বাদামি মাটিতে বেশ কয়েকটা পাইন গাছ। আমাদের সামনেই একদম খাড়া খাদ। আমরা বাদে মানুষ বলতে মধ্যবয়স্কী একটা লোক। খাদ ঘেঁষে একটা বেঞ্চে বসে আছে সে। তার উল্টো দিকের বেঞ্চটায় বসলাম আমরা। শীতল বাতাসে টান টান হয়ে যাওয়া পেশি কিছুটা শিথিল হলো। চূড়া থেকে নিচের দিকের দৃশ্যটা সত্যিই অসাধারণ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যতদূর চোখ যায় ছোট বড় অসংখ্য পাহাড় একটা অন্যটার সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আকাশটাকে এতই কাছে মনে হচ্ছে যেন এখান থেকে হাত বাড়ালেই আকাশ ধরতে পারবো। এরকম স্বচ্ছ নীল আকাশ শহরে দেখাই যায় না। বেশিক্ষণ তাকিয়ে থাকলে অদ্ভুত একটা অনুভূতি হয়, যেন হারিয়ে যাব। চোখ কুচকে অনেক দূরে থাকা টোকিও শহরের অবয়বও দেখতে পেলাম। একটা ছোট বিন্দুর মতো দেখাচ্ছে। একদিন পরে আবারও ওখানে ফিরে যেতে হবে আমাকে। কিন্তু এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কেউ বিন্দুমাত্র ধারণাও করতে পারবে না ওই শহরের জীবন কত বেশি যান্ত্রিক হতে পারে। আজীবন এখানে এভাবে থেকে যাওয়াই তো ভালো, তাই না? নিজেকে একবার প্রশ্ন করলাম। মোমোকোই মামি যখন প্রথমবার এসেছিলেন তখন তার মনেও একই চিন্তা ঘুরপাক খাচ্ছিল নিশ্চয়ই। আর এই কারণেই কি তিনি এখানে থেকে গিয়েছিলেন? মামি, কি এমন কি ঘটলো যার কারণে মামাকে ছেড়ে এসেছিলেন আপনি? মামা জিজ্ঞেস করতে বলেছে দেখেই যে প্রশ্নটা করেছি আমি, তা নয়। এখন আমার নিজেরও জানতে ইচ্ছা করছে। আর কেন যেন মনে হচ্ছে এই সময় জিজ্ঞেস করলে মামি বলবেন। ধীরে ধীরে মাথা নাড়লেন তিনি। চুপচাপ তার কথা শোনার জন্য অপেক্ষা করছি। এমন সময় কোনো শব্দ না করেই একটা চড়ুই পাখি উড়ে গেল আমাদের মাথার উপর দিয়ে। আমি তো তোমাকে বলেছিলাম যে আমার সাথে একজনের প্রেম ছিল আগে, তাই না? সামনের দিকে তাকিয়ে বললেন মামি। হ্যাঁ, এক ফটোগ্রাফারের। ওর সাথে থাকার সময় আমি একবার অন্তঃসত্ত্বা হয়ে যাই। ছোট থেকেই নিজের একটা পরিবারের ইচ্ছে আমার, তাই খবরটায় অসম্ভব রকম খুশি হয়েছিলাম, বুঝতেই পারছো। কিন্তু ও মোটেও খুশি হয়নি। হবে কেন? ওর তো বউ বাচ্চা ছিল জাপানে, সেটা অবশ্য আমি পরে জেনেছিলাম। হঠাৎ দমকা বাতাসে ধুলো উড়ল কিছুক্ষণ, তারপর আবার শান্ত হয়ে গেল চারপাশ। তখন যদি আমার মনোবল শক্ত হতো তাহলে হয়তো বাচ্চাটাকে বাঁচাতে পারতাম। কিন্তু অন্য কারো জীবনকে ধ্বংস করে নিজেকে নিয়ে থাকবো এটা মানতে পারিনি। আর এই জন্য পরবর্তীতে অসংখ্যবার আফসোস হয়েছে। মাঝে মধ্যে মরে যেতেও ইচ্ছে করতো, কিন্তু ততদিনে দেরি হয়ে যায়। দীর্ঘশ্বাস ছাড়েন মামি, মুখে মলিন হাসি। এরপর পরিচয় হয় সাতোরুর সাথে। আমাদের মধ্যে প্রেম হয়, একসময় বিয়েও করি। সাতোরুরও বাচ্চা কাচ্চার শখ ছিল অনেক, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও শুরুর দিকে বাচ্চা নিতে পারিনি। 10 বছর পর অবশেষে আবারও অন্তঃসত্ত্বা হই আমি। সাতোরু ভীষণ খুশি হয়েছিল, আর আমি তো খবরটা শুনে আনন্দে কেঁদেই দিয়েছিলাম। কিন্তু বাচ্চাটা জন্মের আগেই আমার পেটে মারা যায়। মনে হচ্ছিল ঈশ্বর বুঝি আমাকে শাস্তি দিচ্ছেন। আমার আগের জীবনে বাচ্চা মারার শাস্তি যেন আমি এখন পাচ্ছি। ভাবতাম আমার সেই পাপের জন্য আমি কখনোই আর মা হওয়ার যোগ্যতা রাখি না। সাতোরু অবশ্য আমাকে বোঝানোর সব চেষ্টা চালিয়ে গেছে। ওর জন্যও বিষয়টা সহজ ছিল না নিশ্চয়ই, কিন্তু অসম্ভব রকম ভালো একজন মানুষ, সেটা তো এর মধ্যে জেনে ফেলেছিস নিশ্চয়ই, তাই না তাকাকো? মাথা নেড়ে সায় দিলাম। এরপর আবার শক্ত হতে চেষ্টা করি। অবশ্য আমার ভালোই সময় লাগে। তবে তোমার মামা পাশে থাকায় আবারও উঠে দাঁড়াই। তখন দুজনে লেগে পড়ি মরিসাকি বইঘরকে আবারও প্রতিষ্ঠিত করতে। সেবারের পর অবশ্য বাচ্চা নেওয়ার ব্যাপারে আর একটা কথাও বলেনি সাতোরু। দোকানের কাজে একদম নিজেকে সঁপে দেয়ও। দোকানটা ভালো লাগতো আমার। ভাবতাম সাতোরু আমাকে যেভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সব কিছু ভুলে আমিও হয়তো পারবো। কিন্তু সেটা কখনোই যথেষ্ট ছিল না। যতই চেষ্টা করি না কেন বিষাদটা দূর হয়নি। মনে হতো বুকের মধ্যে একটা বড় গহ্বর নিয়ে ঘুরছি। দিন দিন সেটা বড় হচ্ছিল। এরকম একটা মনোভাব নিয়ে ওর সাথে থাকা আর বিশ্বাসঘাতকতা একই কথা বলে মনে হয় আমার। তারপর একদিন ঘুম থেকে উঠে বুঝতে পারি অনেক দেরি হয়ে গেছে। নিজেকে হারিয়ে ফেলেছিলাম আমি। দীর্ঘশ্বাস ফেলেন মামি, যেন এতক্ষণ ধরে গল্প শেষ করার জন্য অপেক্ষা করছিলেন। চলে যাওয়াটা ভীষণ স্বার্থপরের মতো হয়েছে। ওর খারাপ লাগাটাই স্বাভাবিক, তাই না? বলতে পারিস সেজন্যই এতদিন ওর সাথে এই ব্যাপারে কোনো কথা বলিনি। তীব্র অপরাধবোধ বলতে পারিস। হঠাৎ করেই আমি আবিষ্কার করলাম আমার বলার মতো কিছুই নেই। মামির জীবনের কষ্টটা হাজার চেষ্টা করেও কল্পনা করতে পারবো না আমি। শুধুমাত্র তার আবেগের তীব্রতাটুকু বোঝার চেষ্টা করছি। এমন কিছু বলতে চাইছি না যাতে তার পরিস্থিতি থেকে
অসম্মান করা হয়। নীরবে কয়েকবার মাথা নাড়লাম শুধু। মামি কিছুক্ষণ পর ধীরে ধীরে উঠে দাঁড়ান। এসব গল্প বলে তোকে বোর করার জন্য দুঃখিত, আমাদের এখন ফিরে যেতে হবে, চল। আর এই কথায় মনোযোগ দিয়ে খেয়াল করতেই দেখলাম আলো কমে আসতে শুরু করেছে। চূড়া থেকে সরাইয়ে ফেরার পথেও আগের মতো দ্রুত পা ফেলে এগোচ্ছেন মামি। আমি আবারও পিছনে পড়ে যাচ্ছি। মাথায় এত কিছু ঘুরছিল যে কোনো কথাই হলো না। অমনোযোগী হয়ে পা পিছলে ধপাস করে পড়লামও কয়েকবার। সরাইয়ে যখন ফিরলাম আমার পুরো শরীর ক্লান্ত, পরিশ্রান্ত। বাইরে বেশ ভালো অন্ধকার, ফোঁটায় ফোঁটায় ঘাম ঝরতে শুরু করেছে। খাবার দেওয়া হবে আরও ঘণ্টাখানিক পর, তাই সরাসরি গোসল করতে ঢুকে পড়লাম। গরম পানিতে শরীর ডুবিয়ে রাখলাম অনেকক্ষণ। ঘুমে প্রায় বুজে আসা চোখে তাকিয়ে আছি সিলিংয়ের দিকে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম অন্ধকার হয়ে এসেছে। চৌবাচ্চার গরম পানি থেকে ওঠা ধোঁয়া বাইরের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ দরজা খোলার শব্দ শুনে ঘুরে তাকালাম। অবাক হয়েছে যে তা বলার অপেক্ষা রাখে না। মোমো মামি দাঁড়িয়ে আছেন ধোঁয়ার মধ্যে, পরনে কেবল অন্তর্বাস। এখন আরও ছোট দেখাচ্ছে মামিকে। আমি কি আসতে পারি? মানে নিশ্চয়ই, আসেন। আমার কথা শেষ করার আগেই চৌবাচ্চার গরম পানিতে শরীর ডুবিয়ে বসলেন মামি। তোর বয়স একদম কম তাকাকো। ত্বকের দিকে তাকিয়ে বললেন মামি, কি উজ্জ্বল। একটু লজ্জা লজ্জা লাগছে আমার। অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। আমার বয়স অতও কম না, অনেক সময় পড়ে আছে সামনে। এক সময় এই শরীরের বাঘগুলোতে বয়সের ছাপ পড়তে দেখবি। আমার তো হিংসে হচ্ছে রীতিমতো। মামির চোখে দুষ্টু হাসি। মামি, আপনি কিন্তু যা তা বলছেন। আরে চিন্তা করিস না, তোর এই অল্প বয়সী শরীরে কিছু করব না আমি। হেসে ফেললেন তিনি। গোসলখানার ভেতরে প্রতিধ্বনিত হলো তার হাসির আওয়াজ। মামি যখন ভেতরে ঢুকেছেন তখনই তার পেটের লম্বা সেলাইটা চোখে পড়েছে আমার। কম করে হলেও 10 সেন্টিমিটারের মতো হবে সেটা। দাগটা লুকোনোর চেষ্টা অবশ্য করেননি তিনি, কিন্তু আমার কেবলই মনে হচ্ছে এমন কিছু দেখে ফেলেছি যেটা আমার দেখার কথা ছিল না। সেজন্যই চোখ সরিয়ে নিয়েছিলাম। বিকেলের দিকে মামি বলেছিলেন তিনি অসুস্থ। সেলাইটা দেখে সে কথাই মাথায় এসেছে প্রথমে, কিন্তু কিছু বলতে পারলাম না। মনে হচ্ছে কি যেন একটা আটকে গেছে গলায়। মাঝে একবার উঠে শরীরে সাবান ডলে আবারও ভেতরে এসে বসলেন মামি। এখন একটু ভালো লাগছে। মামির চেহারার দিকে তাকিয়ে টের পেলাম তাকে একবার শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। একটা মানুষ কত রকম মানসিক বোঝা যে বয়ে বেড়ায়। ওটা কি? জানালার দিকে বাইরে ইঙ্গিত করে বললাম। মামির মনোযোগ সরতেই লাফিয়ে সামনে এগোলাম, কিন্তু মামি খুব সম্ভবত বুঝতে পেরেছিলেন। আরে আরে কি করছিস? চেঁচিয়ে উঠলেন তিনি। কিছু না। পানি ছিটিয়ে আবারও সামনে এগোতে লাগলাম, এবারে ধীরে ধীরে। চৌবাচ্চার দেয়ালে একসময় মামির পিঠ ঠেকে যায়। কি হয়েছে তাকাকো? তোর চোখে কেমন যেন অদ্ভুত পাগলামি দেখা যাচ্ছে। ওভাবে তাকাচ্ছিস কেন আমার দিকে? ভালো লাগছে না কিন্তু। মামির কণ্ঠের ভয় উপেক্ষা করে আবারও ঝাঁপিয়ে পড়লাম তার উপরে। চোখ বুজে শক্ত করে চেপে ধরলাম। কাঁধ দুটো বড্ড ছোট লাগছে, আর একটু চাপ দিলেই বুঝি ভেঙে পড়বে। 1 মিনিট, তুই কি? আমার হাত থেকে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছেন মামি, কিন্তু শক্ত করে ধরে রেখেছি আমি। অবশেষে তিনি হাল ছেড়ে দিলেন, আমার কাঁধে মাথা রাখলেন। শরীর অনেকটা আলগা হয়ে এলো। আচ্ছা আচ্ছা, আমি পরাজয় মেনে নিয়েছি। তুই যে এরকম কিছু করতে চাইছিলি তা কিন্তু বুঝতে পারিনি তাকাকো। শরীরের ভর পুরোপুরি আমার উপরে ছেড়ে দিলেন মামি। কারণ তোমার মনোযোগ অন্য বিষয়ে ছিল। দুজনেই শব্দ করে হেসে উঠলাম। ওভাবে অনেকক্ষণ থাকলাম আমরা একে অপরের আলিঙ্গনে। প্রথম রাতের সাথে তুলনা করলে আমাদের দ্বিতীয় রাতটা তুলনামূলক শান্তই ছিল বলা চলে। আমাদের সাথের সব অতিথিরা এর মধ্যেই পাহাড়ে ফিরে গেছে। তাদের জায়গায় এক দম্পতি এসেছে আজ। ডিনারের পুরো সময়টা নিজেদের মধ্যে কথা বলে কাটালো দুজনে। দৃশ্যটা দেখেই কেমন যেন রাগ হলো আমার। এত জায়গা থাকতে এই সরাইখানাতেই কেন আসতে হলো তাদের? চাইলে তো হট স্প্রিংস রিসোর্টগুলোতে যেতে পারতো। সেখানে তারা যা খুশি করতে পারতো, সম্পর্কের বিষয়টাও গোপন থাকতো। এমন সময় একটা ট্রে হাতে রান্নাঘর থেকে সরাইয়ের মালিক বের হয়ে এলো। তারপর রুমের মাঝে রাখা আদ্যিকালের টেলিভিশনটা চালু করলো সে। মনে হলো টিভিটার ভলিউমের কিছু একটা সমস্যা আছে। মাঝে মধ্যেই হাসির শব্দ শোনা যাচ্ছে না, দৃশ্যগুলো উধাও হয়ে যাচ্ছে। টিভির শব্দ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে নীরবতা আরও জেঁকে বসছিল ঘরটাতে। তাই হঠাৎ হঠাৎ শব্দ বন্ধ হলেই কেমন যেন ভয় ভয় লাগতে লাগলো আমার। এক পর্যায়ে উঠে গিয়ে বন্ধ করে দিলাম টিভিটা।
খাওয়া দাওয়া শেষ করে ঘরে ফিরে গায়ে কম্বল চাপিয়ে ফুটনে দুজনে পাশাপাশি শুয়ে পড়লাম। বাতি নেভানোর সাথে সাথে অন্ধকারের নীরবতা আমাদের গ্রাস করে নিল। বাইরে বৃষ্টিও কমে এসেছে, এখন আর দূর থেকে বৃষ্টির শব্দ ভেসে আসছে না। কাল খুব সকালে বের না হলেও চলবে, শান্ত কণ্ঠে মামি বললেন। শুনে ভালো লাগলো, বললাম ঠিকই, কিন্তু আমার মন ছিল অন্য কোনো এক জায়গায়। অন্ধকার ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে আছি। মোমোকো মামি আমাকে আগেই বলেছিলেন ঘরে একটু আলো জ্বললে তার ঘুম আসে না, তাই গোটা ঘরেই এমন ঘুটঘুটে অন্ধকার। কিছুক্ষণ পরেই চোখে শোয়ে এলো, ঘরে রাখা অন্য জিনিসগুলোর অবয়ব টের পাচ্ছি। একটু পর কোমল স্বরে মোমোকো মামিকে ডাক দিলাম। দেখতে না পেলেও জানি যে পাশেই আছেন তিনি। মামি ঘুমিয়ে পড়েছেন? না, প্রায় সাথে সাথেই জবাব এলো। একটু কথা বলতে পারি আপনার সাথে? গলা খাদে নামিয়ে বললাম, দৃষ্টি এখনও সিলিংয়ের দিকে। অবশ্যই, আমারও কথা বলতে ইচ্ছে করছে। একটা বিষয় বুঝতে পারিনি, আপনি আজ বিকেলে যা বললেন। কোন বিষয়ে? আপনার অসুস্থতা। ও হ্যাঁ। জবাব দেওয়ার আগে এক মুহূর্ত থামলেন মামি। খারাপ কিছু? এক নিঃশ্বাসে প্রশ্নটা করলাম। হ্যাঁ, একভাবে ভাবলে খারাপ বলা যায়, আরেকভাবে চিন্তা করলে অত খারাপ কিছুও না। মানে? অনেকটা আর্তনাদের মতো শোনালো আমার শব্দটা। মানে আমি বলতে চাইছি, অসংখ্য মানুষ রোজ হঠাৎ করেই মারা যায়, কেউ কিছু বলেও যেতে পারে না। প্রিয় মানুষদের কাছ থেকে তারা বিদায় নেওয়ার সুযোগও পায় না। তাদের সাথে তুলনা করলে আমি সৌভাগ্যবান, আমার হাতে এখনও বিদায় জানানোর সময় আছে। মানে? আমি কিছু বুঝতে পারছি না। একটু ভয়ই লাগছিল। আরে তেমন চিন্তার কিছু না, এমন না যে এখনই মারা যাচ্ছি আমি। কিছুদিন আগে হাসপাতালে গিয়েছিলাম, অস্ত্রোপচার করে আমার জরায়ু ফেলে দিয়েছে ওরা, সাথে আরও কিছু জিনিস। এখন নিয়মিত হাসপাতালে যেতে হয় আমাকে। কিভাবে আমার চিকিৎসা চলবে সেটা নিয়ে এখনও আলোচনা চলছে। আগামী কয়েক বছর নিয়মিত চেক আপের মধ্যে থাকতে হবে, এই আর কি। এই জন্যই কি মামার কাছে ফিরে এসেছেন? এমন না যে অসুস্থতার খবর জানার পর ফিরে এসেছি আমি। সত্যি বলতে চিন্তাটা প্রথমে আমার মাথাতেও আসেনি, কিন্তু এরপর হাসপাতালে একদিন একটা স্বপ্ন দেখে ভীষণ হতাশ হয়ে যাই। স্বপ্ন? অন্ধকারেই মোমোকো মামির দিকে ফিরলাম, কিন্তু তার চেহারার কিছুই বোঝা যায় না। স্বপ্নে নিজেকে একটা নৌকার উপর বসা অবস্থায় আবিষ্কার করি। ঘাট থেকে ছেড়ে যাওয়া অপেক্ষায় ছিল নৌকাটা। না, মনে হয় নৌকাটায় আমিই ছিলাম। যাই হোক, বইটা চালিয়ে আমি দিগন্তের উদ্দেশ্যে চলা শুরু করি। অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। একটা বিষয়ে জানতাম, আমি একবার ওখানে গেলে আর কখনো ফিরে আসতে পারবো না। এমন সময়ে পেছনে ঘুরলে দেখি একটা লোক তীরে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে হাত নাড়ছে। একবারের জন্য দেখেও বুঝতে পারি ওটা আর কেউ না, সাতরু ছিল। কেন যেন আমার মনে হতে থাকে আর কখনো আমাদের দেখা হবে না, তাই আমিও ওর উদ্দেশ্যে হাত নাড়তে থাকি প্রাণপণে। কিন্তু আমার নৌকাটায় তখন বেশি গতিতে চলছিল, ক্রমশ ছোট হয়ে আসছিল সাতরুর অবয়বটা। কিছুক্ষণের মধ্যেই একদম দৃষ্টির আড়ালে হয়ে যায়। বিশাল সমুদ্রের মাঝে আমি একদম একা পড়ে থাকি। স্বপ্নটা এ পর্যন্তই ছিল। চাদরের শব্দ শুনে বুঝলাম মামি আমার দিকে ফিরছেন। এরপরই হেসে উঠলেন তিনি। বলতে বিব্রত লাগছে এখন, কিন্তু সেদিন স্বপ্নটা দেখে জেগে উঠেই কাঁদতে শুরু করেছিলাম। নিজের কান্নায় নিজেই অবাক হয়ে যাই। যদিও জানতাম বিষয়টা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল, কিন্তু অশ্রু ঝরতেই থাকে অনবরত। এর আগে শেষ কবে কেঁদেছিলাম তা বলতেও পারবো না। আসলে ছোট থেকে কখনোই খুব বেশি কান্না করিনি আমি, কিন্তু সেদিনের ওই বিষাদের সাথে কিছুর তুলনা চলে না। সহ্য করতে পারছিলাম না। বারবার মনে হতে থাকে যে করেই হোক সাতরুকে দেখতে হবে আমার। বিষয়টা একটু অদ্ভুত, তাই না? আমি বললাম, আমার কিন্তু মোটেও তা মনে হচ্ছে না। মামি তখন কতটা একাকিত্বে ভুগছিলেন তা ভাবছি। মাথা ঝাঁকালাম কয়েকবার। মামিকে এমন কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে এটা ভাবতেও পারছি না আমি। অবশ্যই অদ্ভুত, মামি বললেন। এজন্যই লজ্জা লাগছিল, তবুও ফিরে এসেছি। ও, এই তাহলে ঘটনা। কিন্তু আপনি কি মামাকে অসুস্থতার ব্যাপারে কিছু বলবেন না? না, সেই পরিকল্পনা আপাতত নেই, নিষ্পৃহ কণ্ঠে মামি জানালেন। বলবেন না কেন? এমন একটা পর্যায়ে এসে তার কাঁধে বোঝা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আপনি যেমনটা ভাবছেন মামা কিন্তু এর চেয়েও অনেক শক্ত। ঠিক বলেছিস, আমি জানি ও নিজেকে ঠিকই সামলাতে পারবে। এটা বিষয় না, বিষয়টা তার অনুভূতির। আমি এখন আর ওর আবেগ নিয়ে খেলতে চাই না। বুঝতে পারছিস কি বলছি?
এত কিছুর পর ওকে এই পরিস্থিতির দিকে ঠেলে দেওয়াটা খুব বেশি অমানবিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি মামাকে না বলেন। আমার কথা শেষ করতে দিলেন না মামি। আমি আমার সিদ্ধান্ত নিয়ে তারপরে ওর সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু আপনি তো আমাকে বললেন। টের পেলাম আমার গলা চড়ে গেছে। আসলে কাউকে না কাউকে বিষয়টা বলার ইচ্ছা আমার মনে ছিল। এবারে নরম স্বরে বললেন, আর আমি জানি যে তোকে যদি আমি সাতরুকু বিষয়টা জানাতে মানা করি তাহলে আমার কথাটা রাখবি। এটা কান্নার কারণে আমার কণ্ঠ ভেঙে এলো। এটা ঠিক না। জানি ঠিক না। সরি তাকাকো। তুই যখন গোসলের সময় আমাকে জড়িয়ে ধরেছিলি খুব ভালো লেগেছিল আমার। মন থেকে বলছি, খুব ভালো একটা হৃদয় আছে তোর। সেজন্যই সাতরু আর আমি তোকে এত পছন্দ করি। মাথা পর্যন্ত কম্বল টেনে দিয়েছি। এখন অশ্রু গড়াচ্ছে আমার গাল বেয়ে। মাথায় কেবল একটা কথাই ঘুরছে, এটা ঠিক না, এটা ঠিক না। মামি বারবার সরি বলছেন। এইভাবেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম এক সময়। পরদিন সকালে উঠে দেখি আকাশ মেঘলা। সব গোছগাছ করে নেওয়ার পর হারু আমাদের এগিয়ে দিল। সরাই যেদিন এসেছিলাম আমরা সেদিনের মতোই গেটের কাছে দাঁড়িয়ে সরাই মালিকের উদ্দেশ্যে একবার কুর্নিশ জানালেন মামি। হেসে তাকে থামানোর চেষ্টা করলো ভদ্রমহিলা, কিন্তু মামি করবেনি কাজটা। আবার আসবে বলে হাত নেড়ে আমাদের বিদায় জানালো হারু। মোমোকো মামি আবারও তার স্বভাবসুলভ উৎফুল্ল চেহারায় ফিরে এসেছেন। নামার সময় এক পর্যায়ে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, দেখ লিলি ফুল ফুটছে। পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে কিছুদিনের মধ্যেই রং পাল্টাবে। মামির কথার প্রেক্ষিতে আমিও একই স্বরে জবাব দেওয়ার চেষ্টা করলাম। অযথা মুখ গোমরা করে রাখার কোনো মানে নেই। সেদিন সন্ধ্যায় শিনজুকু স্টেশনে নেমে যার যার পথ ধরলাম আমরা। স্টেশন থেকে বের হওয়ার আগ মুহূর্তে আমার উদ্দেশ্যে মাথা নাড়লেন মামি। ধন্যবাদ তাকাকো, তোর জন্য দারুণ সময় কেটেছে আমার। বিস্তৃত হাসি ফুটেছে তার মুখে। এখন কি করবেন আপনি? জিজ্ঞেস না করে পারলাম না। মরিসাকি বই ঘরে ফিরে যাব না সেটা বলিনি, মানে এরপর। বুকের ওপর হাত ভাঁজ করে বললেন মোমোকো মামি, দেখি কি করা যায়। বলে উল্টো দিকে ঘুরে ভিড়ে মিশে গেলেন তিনি। তার যাবার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম আমি। মামির ছোট্ট অবয়ব ক্ষণিকের মধ্যেই ভিড়ের মধ্যে হারিয়ে গেল। বোঝার চেষ্টা করলাম এরপর কি হবে, কিন্তু ভেতরে যেরকম আবেগের ঝড় বইছে এই অবস্থায় কিছু ভাবা সম্ভব না। 2 দিন পর সাতরু মামা ফোন দিলেন। তার নম্বরটা ফোনের ডিসপ্লেতে ভেসে উঠতে দেখেই কল্পনা করতে পারছিলাম কি হয়েছে। কাজের মাঝে ফোন দিয়ে বিরক্ত করার জন্য দুঃখিত, নিচু স্বরে কথাগুলো বললেন মামা। দোকানে আয়, তোর জন্য একটা চিঠি অপেক্ষা করছি। এই ঘটনা তাহলে। অজান্তেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো। এভাবে তাকে চলে যেতে দেওয়াটা ঠিক হয়নি। আগে থেকে যদি জানতামও যে এমন কিছু হবে তবুও কি কোনো লাভ হতো? মোমোকো মামি এবারেও কাজটা ঠিক করেননি। আমি জানতাম এমন কিছুই ঘটবে। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ লাগছিল। মোবাইল ফোনটা শক্ত করে চেপে ধরলাম। তাকাকো। লম্বা একটা সময় আমি কিছু না বলায় আমি আছি কি না নিশ্চিত হবার জন্য ডাক দিলেন মামা। এখনই আসছি আমি। তোর কাজের কি হবে? আমি ফোন কেটে দেওয়ার আগে জিজ্ঞেস করলেন মামা। এটা ঠিক না, একদমই ঠিক না। ট্রেনে চেপে জিম্বোচো যাওয়ার সময় মনে মনে এই একটা কথাই বারবার জপতে থাকলাম। এটা ঠিক না, বয়স্ক একজন মানুষ কিভাবে এমন কিছু করে। আমি বুঝতে পারছি মামির মনে কি চলছে। লম্বা একটা সময় বিরতির পর শারীরিক অসুস্থতার কথা জেনে প্রিয়জনের কাছে ফিরে এসেছিলেন তিনি। মনে দ্বিধা কাজ করা স্বাভাবিক। এই যে আবারও চলে গেলেন, মামার মনের উপর ব্যাপারটা কেমন প্রভাব ফেলছে। প্রথমবার যখন চলে যান মোমোকো মামি তখন তো মানিয়ে নিতে ভীষণ কষ্ট হয়েছিল তার। আমি অবশ্য মামার পক্ষে আছি, যেমনটা তিনি আমার পক্ষে ছিলেন। আর এই জন্যই আবারও মামির এভাবে চলে যাওয়াটাকে কিছুতেই মেনে নিতে পারছি না। রাগ সামলাতে পারছি না কিছুতেই। আমার মনে নেই এর আগে কখনো এতটা রেগেছিলাম কিনা। পুরো শরীর থরথর করে কাঁপছে। বই ঘরে পৌঁছানোর পর মামা আমাকে চিঠিটা দেখালেন। একটা চিরকুট, তাতে লেখা, ধন্যবাদ তাকাকো, নিজের খেয়াল রাখিস। কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে নিচে ফেলে দিলাম। মামা বিস্ফারিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। এটা একদমই ঠিক না, কাপুরুষের মতো কাজ এটা। বিশ্বাসই করতে পারছি না আমি, কি করে করলো এমন একটা কাজ। অথচ একদিন একটু নিজের ভালো দিকটা দেখিয়ে পালিয়ে গেলেন। এভাবে পালিয়ে যেতে পারলেন? তাকাকো। মামা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, স্পষ্টভাবেই কিছু বুঝতে পারছেন না। আমি কিছুই বুঝতে পারছি না। কথার মাঝে হাত উঁচু করে মামাকে থামালাম।
মামিকে কথা দিয়েছিলাম, কিন্তু সেটা রাখা সম্ভব হবে না। অবশ্য এমনভাবেও কথা দিইনি যে কাউকে কখনোই কিছু জানাতে পারবো না। তিনিই আমাকে কাউকে কিছু না জানাতে বলেছিলেন। কি? সেই রাতে মোমোকো মামি আমাকে যা বলেছেন সেটা সংক্ষেপে বর্ণনা করার পর সব শুনে মামার চোয়াল ঝুলে পড়ল। জানতাম এমন কিছুই হবে, কিন্তু মামার অধিকার আছে জানার। তিনি ছাড়া আর কেউ মামিকে থামাতে পারবে না। তবে আমার ভাবনার তুলনায় বেশ দ্রুতই মামা নিজেকে সামলে নিলেন। একবার মাথা নেড়ে বললেন, আচ্ছা, তুই জানতি সব? একদমই না। তাহলে? দীর্ঘশ্বাস ছেড়ে ধপাস করে চেয়ারের উপর বসে পড়লেন মামা। আমি জানতাম এরকম গুরুতর কিছু না ঘটলে ওর ফিরে আসার কথা না। তোকে তো আগেও বলেছিলাম কথাটা। একবার কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললে টলানো যায় না ওকে। তাই ওর ওভাবে ফিরে আসা। এজন্যই বেশি প্রশ্ন করতে ভয় পেতাম। তোকে দায়িত্ব দিয়েছিলাম রহস্য উদ্ঘাটন করার। আমি আসলেও একটা গর্ধব, তাই না? ওকে সরাসরি জিজ্ঞেস করিনি, এই হচ্ছে তার ফলাফল। মামার সামনে গিয়ে তার চোখে চোখ রেখে বললাম, এখনও সময় আছে, কিন্তু এবারে যদি মামিকে চলে যেতে দেন তাহলে আর কখনো ফিরে পাবেন না। ভবিষ্যতে কি ঘটবে সেটা তো কেউ জানে না। মামিকে কিছুতেই হারাতে দেওয়া যাবে না। বুঝতে পারছেন কি বলছি? আপনিই একমাত্র ব্যক্তি যে মামিকে থামাতে পারবেন। আচ্ছা। উত্তরে শুধু এইটুকুই বললেন তিনি। কণ্ঠে এক বিন্দু আত্মবিশ্বাসও নেই। তাহলে দ্রুত যান, বসে আছেন কেন? গলা চড়িয়ে বললাম, মামা মনে আছে আপনি আমাকে বলেছিলেন কোনো কিছু থেকে না পালিয়ে সেটার মুখোমুখি হতে? আপনি আর মোমোকো মামি যদি এখন সেই একই কাজ না করেন তাহলে কি কথাটার কোনো মূল্য থাকবে? দোকান আমি দেখে শুনে রাখবো, আপনি মামির কাছে যান। কিন্তু আমি তো জানি না ও কোথায় আছে। মামার কণ্ঠে এখনও অসহায় ভাব। কিছুই মাথায় আসছে না আপনার? মামি কোথায় যাওয়ার কথা ভাবতে পারে প্রথমে? জিজ্ঞেস করলাম। তিনি আমার দিকে বোকার মতো একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপরে বললেন, না, অসম্ভব। কোনো না কোনো জায়গা তো আছে নিশ্চয়ই। মোমোকো মামি আপনার স্ত্রী, আর আপনি জানবেন না? এটা সত্যি, কিন্তু এমন কোনো জায়গার কথা ভাবেন যেটা মামির কাছে গুরুত্বপূর্ণ। লম্বা একটা সময় শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন মামা। এরপর হঠাৎই বললেন, ওহ, একটা জায়গা আছে, হয়তো। না, ওখানেই গেছে ও। খুঁজে পেয়েছেন? জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এখন রওনা হলে হয়তো শীঘ্রই পৌঁছেও যাব। এখন জোরে জোরে মাথা নাড়ছেন মামা। প্রায় লাফ দিয়ে উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে। তা কাকু, আমার আরেকটা উপকার করতে পারবি? অবশ্যই। এবার কিন্তু আমি দোকানের দেখাশোনা করার জন্য তোকে ঘন্টা হিসেবে কোনো টাকা দিতে পারবো না। উফ মামা, জানি এখন এসব বলার সময় নয়। মামা এমনভাবে দোকান থেকে দৌড়ে বের হয়ে গেলেন যেন আমি তাকে পেছন থেকে তাড়া করছি। আশা করি এবারে মামিকে তিনি থামাতে পারবেন। দোকানের দরজায় দাঁড়িয়ে মামাকে সাকুরা স্ট্রিট ধরে দৌড়ে যেতে দেখলাম। ধীরে ধীরে ছোট হয়ে আসছে তার অবয়ব। তার পিঠের দুরবস্থার কারণে একটু পরপর বিশ্রাম নিতে হচ্ছে অবশ্য। নিজেই নিজের পিঠে মালিশ করে আবার ছুটছেন। মামা দৃষ্টিসীমার বাইরে চলে গেলে আকাশের দিকে মুখ তুলে তাকালাম। বিশাল সব দালানের ফাঁকে এক চিলতে আকাশ। এখনও আগের মতোই গাঢ় নীল। আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। কি ব্যাপার, দোকান কি খোলা না? এক মাঝবয়সী লোক এসে দাঁড়িয়েছে প্রবেশপথের সামনে। আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে একবার তাকিয়ে ভেতরে ঢুকে গেল সে। তাকে অনুসরণ করে ভেতরে ঢুকে বললাম, মরিসাকি বই ঘরে স্বাগত। আমার যা করার করেছি, বাকিটা মামার দায়িত্ব। দীর্ঘ একটা সময় পর কাউন্টারের পেছনে গিয়ে বসলাম। সাতরু মামা আর মোমোকো মামির ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। গাছগুলো শেষ পাতাটাও ঝরে পড়ে গেছে তখন, যখন ওয়াদার সাথে আমার আবার দেখা হলো। মাসখানেকের মধ্যে প্রথমবারের মতো সেদিন রাতে স্যাভরি ঢুকলাম। এতদিন কি মনে করে যেন আসার আগ্রহ পাচ্ছিলাম না। পাশ দিয়ে অবশ্য হেঁটে গিয়েছি অনেকবার, কিন্তু ভেতরে আসিনি। আজ একটু বেশি ঠান্ডা পড়ায় গরম গরম কফি খেতে ইচ্ছে করছিল। দরজা খুলতেই স্বস্তি অনুভব করলাম। ওয়াদা বসে আছে পেছনের টেবিলটাতে। একবার চোখাচোখি হলো আমাদের। সেও আমাকে খেয়াল করেছে। ঝামেলা হয়ে গেল ভাবলাম। যদিও আমার ওকে দেখে ভালোই লেগেছে, তবু যত দ্রুত সম্ভব একটু হাই হ্যালো বলে বের হয়ে যেতে হবে। কিন্তু আমার পরিকল্পনায় জল ঢেলে আগ্রহ ভরে উঠে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতে লাগলো ওয়াদা। তোমাকে দেখে ভালো লাগছে, খানিকটা লাজুক স্বরে বললাম। অনেক দিন হয়ে গেল, সে তার স্বভাবসুলভ নিস্পৃহ কণ্ঠে বলল। এমন সময় একজন ওয়েট্রেস পানির বোতল নিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনি কি এখন অর্ডার দিতে চান? সেই মুহূর্তে আমার মাথায় ঘুরছে কিছুক্ষণ কথা বলবো, তারপর অন্য একটা সিটে গিয়ে বসবো। তাই বললাম, একটু পরে। মাথা নেড়ে চলে গেল সে। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো ওয়াদা, এতদিন কেমন ছিলে? এই তো ভালো, তুমি?
চলছে আর কি, মুখে হাসি টেনে বলে কফিতে চুমুক দিল। এখনও কি প্রাক্তন প্রেমিকার ফিরে আসার অপেক্ষা এখানে আসে ওয়াদা? কিন্তু আমাকে তো বলেছিল সেই আশাও ছেড়ে দিয়েছে। বিষয়টা নিয়ে ভাবছি আমি। এমন সময় মুখ খুলল, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ব্যাগ থেকে একটা পেপার ব্যাগ বই বের করে আনলো। সানেৎসু মুসানোকচির বন্ধুত্ব বইটা চিনতে অসুবিধা হলো না আমার। আসলে গত কয়েকদিন এত কিছু ঘটেছে যে এটার কথা ভুলেই বসেছিলাম, কিন্তু বইটা যে ওয়াদার কাছে থাকতে পারে তা আমার মাথাতেও আসেনি। এতদিন ধরে বইটা নিজের কাছে রেখে দিয়েছ? একটু অবাক হয়ে বইটা হাতে নিয়ে বললাম, সেদিন রাতেই খেয়াল করেছিলাম যে বইটা রেখে গেছো তুমি। ক্যাফের মালিককে বললাম তুমি আগামীবার এলে যেন বইটা দিয়ে দেয়, কিন্তু সে বলল তোমাকে নাকি চেনে না, এর আগে কখনো দেখেনি। ক্যাফের মালিক আমাকে চেনে না, এটা একদমই মিথ্যে কথা। এর আগে 1000 বার আমাদের দেখা হয়েছে, প্রায় প্রতিদিনই এখানে আসতাম আমি। সেজন্যই বইটা আমি নিজের কাছে রেখে দিয়েছি। যোগাযোগ করার তো কোনো উপায় ছিল না, তাই কিছুদিন পর পর ক্যাফেতে ঢু মেরে যাই। কিন্তু আমি বোধহয় একদিনও ঠিক সময় আসিনি, তাই পাইনি তোমাকে। বসে বসে শুধু অপেক্ষা করা ভীষণ বোরিং, তাই একসময় বইটা পড়তে শুরু করি। মুখ হা করে ওকে এসব বলতে শুনলাম। কাউন্টারের পেছনে দাঁড়িয়ে গ্লাস মুছছে ক্যাফের মালিক। তার ভাবভঙ্গি দেখে মনে হবে আমাকে বুঝি আগে কখনো দেখেননি। চোখাচোখি হওয়ার আগ পর্যন্ত তার দিকে তাকিয়ে রইলাম। বোকার মতো একটা কাজ করেছেন। তিনি অবশ্য জানেন না যে ওয়াদা অন্য একজনের সাথে দেখা করার আশায় ক্যাফেতে আসতো। এসব নাটক করে কোনো লাভই হলো না। সব কিছুর জন্য আমি খুবই দুঃখিত বলে বাউ করলাম ওয়াদার উদ্দেশ্যে। আরে এভাবে বলছো কেন? আসল বিষয়টা হলো বইটা দারুণ। অনেকদিন পর পাহাড়ের উচ্চতায় বাদে অন্য কিছু পড়লাম। আমারই বরং তোমাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, হেসে বলল ওয়াদা। কথাগুলো শোনার পর আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মাথা নিচু করে ফেললাম, কাঁপছে 2 কাঁধ। তুমি ঠিক আছো? ওয়াদার চেহারায় দুশ্চিন্তা, কিন্তু একটু পরেই যখন সে বুঝতে পারল হাসছি আমি, নিজেও হাসিতে যোগ দিল। ধীরে ধীরে আবারও সহজ হয়ে এলাম দুজনে। টের পেলাম ওকে এখানে দেখে মন থেকে ভীষণ খুশি হয়েছি আমি। ওর মনে আমাকে নিয়ে কী ভাবনা তা আমি জানি না, কিন্তু সেটা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। এমন নয় যে আমি কিছু বদলাতে পারবো। তোমাকে দেখে খুব ভালো লাগছে। খানিকক্ষণ পর মুখ তুলে বললাম, ক্যাফের মালিককে ধন্যবাদ না জানিয়ে বের হওয়া যাবে না। তিনি যদি আমাকে না চেনার ভান না করতেন তাহলে হয়তো আর কখনোই ওয়াদার সাথে কথা হতো না। 100 কাপ কফি অর্ডার দিলেও তার ঋণ চুকাতে পারবো না। তোমাকে দেখেও আমার খুব ভালো লাগছে, বলল ওয়াদা। না হলে বইটা নিয়ে ঘুরতে হতো অযথা। না, সত্যিই বলি, আসলে তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজছিলাম। বইটা বরং একটা উসিলা ছিল। লাজুক ভঙ্গিতে মাথা চুলকে বলল ও। আমার তো এত লজ্জা লাগছে যে ওর দিকে তাকাতেও পারছি না। বাইরে তাকিয়ে জানালার কাছে আমার আর ওর প্রতিবিম্ব দেখতে পেলাম। মুখোমুখি বসে আছি, বাইরে ভীষণ ঠান্ডা। হিম বাতাস হাড় শুদ্ধ কাঁপিয়ে দেবে। দুজনের যে আবার দেখা হয়ে গেল, এই জন্য ভাগ্যের প্রতি কৃতজ্ঞতা জানালাম। আজ তাহলে আমি বিল দেব, ওয়াদা বলল হাসি মুখে, আমাকে বইটা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। তোমার কোনো সমস্যা নেই তো? 1 কাপের বিল দিতে পারে শুধু, একটা আঙুল উঁচিয়ে বললাম। এত বিনয় নিয়ে রাতে ঘুমাও কিভাবে? বলে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা ওয়েট্রেসের উদ্দেশ্যে হাত নাড়ল ওয়াদা। পুরনো বইয়ের দোকানে ভর্তি রাস্তাটার এক কোনায় নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে থাকে মরিসাকি বুক শপ। দোকানটা ছোটোখাটো এবং প্রাচীন, দেখার মতো তেমন কিছুই নেই। খুব বেশি ক্রেতাও নেই। যেহেতু বইয়ের সংগ্রহ সীমিত পরিসরের, সেগুলোতে আগ্রহী লোক ছাড়া অন্য কেউ দ্বিতীয়বার ফিরে আসার প্রয়োজনও মনে করে না। তবুও কিছু মানুষ এই দোকানটাকে ভালোবাসে। তারা এর জন্য এক প্রকারের নিবেদিত প্রাণ, এবং সেটাই যথেষ্ট। এই দোকানের মালিক আমার সাতেরো মামা সব সময় হাসি মুখে এ কথাগুলো বলেন। আমি তার সঙ্গে একমত, কারণ আমি বুক শপ এবং এর মালিককে ভালোবাসি। আজ অনেক দিন পর কাজ থেকে অবসর নিয়ে জিম বোঝাতে যাচ্ছি আমি। গত সপ্তাহে মামার ফোন পেয়েছি। তার গলার স্বর এত উত্তেজিত ছিল যে আমাকে না বলা সত্ত্বেও বুঝতে পেরেছি কিছু একটা ঘটেছে। ও বলেছে তোকেও দেখতে চায়। কত লম্বা সময় পার হয়ে গিয়েছে। মামির শরীরের অবস্থার উন্নতি হয়েছে। এই মুহূর্তে সব কিছু বেশ ইতিবাচক বলে মনে হচ্ছে। অন্তত কিছুটা সময়ের জন্য কথাগুলো স্বস্তির অনুভূতি দিয়েছিল আমাকে। আর এতদিন পর তাদের দুজনের সাথে সাক্ষাতের চিন্তায় ব্যস্ত রাস্তায় আমার পায়ের গতি বাড়িয়ে দিলাম। সেদিন মামির পেছন পেছন ছুটে গিয়েছিলেন মামা। তিনি ফেরত আসেননি।
যে মন্দিরে তাদের মৃত সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল সেখানে গিয়েই মামা মামিকে খুঁজে পান। মন্দিরের পেছনের অংশের ঝর্ণার পাশে মোমোকো মামি সম্ভবত অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিলেন। তারা একে অপরকে কী বলেছিলেন তা আর আমার জিজ্ঞাসা করার সাহস হয়নি, সেটা তাদের দুজনের ব্যাপার। কিন্তু যে জায়গায় তাদের মৃত সন্তান শায়িত সেখানে তারা কোনো মিথ্যে কথা বলতে পারেননি। নিজেদের অনুভূতিগুলো সততার সঙ্গে স্বীকার করা তাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ছিল। হতেও পারে 5 বছর আগে যখন মামি চলে যান তিনি মনে মনে আশা করেছিলেন মামা যেন তাকে ঠিক ওই জায়গাটাতে গিয়েই খুঁজে নেন। আমাকে দেখতে পেয়েই কান্নায় ভেঙে পড়েছিল, ছোট বাচ্চাদের মতো কাঁদছিল। ওই মুহূর্তটায় ওর জন্য হৃদয়ের গভীরতম স্থান থেকে ভালোবাসা অনুভব করেছি আমি। আমার চোখ বেয়ে পানি পড়ছিল। মনে হচ্ছিল এতদিন যাবৎ উপেক্ষা করে আসা সব কিছুর সামনে এতদিনে বুক চিতিয়ে দাঁড়াতে পারবো। ওকে জড়িয়ে ধরে আমি বারবার উচ্চারণ করতে থাকলাম, চলে যেও না, তোমাকে আমার প্রয়োজন। ওকে দেখার আগেই সহজ কথাটিও মুখ ফুটে বলতে পারতাম না আমি। সেদিন গভীর রাতে দোকানে ফেরার পর মামা সব কিছু খুলে বলেছিলেন আমাকে। মামি সাথে না থাকার পরেও তিনি হতাশ হননি। বেশ আনন্দিত গলায় বলেছিলেন ও আমাকে কথা দিয়েছে আমরা দুজন আলাপ করব, আর ও একদিন ফেরত আসবে, আমাকে কথা দিয়েছে। তারপর 1 বছর পর ফিরে আসেন মামি। তিনি বললেন তার চিন্তাগুলো গুছিয়ে নেওয়ার দরকার ছিল, না হলে মামার উপর অন্যায় করা হতো। মামা আমাকে বলেছিলেন যেদিন মামি বিদায় নেন সেদিন একই কথা বলেছিলেন তিনি, সব সময়ের মতো শক্ত মনের একজন মানুষ। ব্যস্ত রাস্তা পার হয়ে সাকুরা স্ট্রিট ধরে চললাম আমি। সরু গলিটিতে সার বেঁধে থাকা পুরনো বইয়ের দোকানগুলো পার হয়ে সামনে মামার দোকান দেখতে পেলাম। টান দিয়ে দরজা খুলতেই ক্যাচ ক্যাচ করে আওয়াজ হলো। দোকানের কাউন্টারে দেখতে পেলাম সাবুকে। হে তাকাকো, আমাকে হাত নেড়ে ডাকলো সাবু। ও সাবু, তুমি এখানে? মামা কোথায়? তোমার থেকে এরকম উষ্ণ অভ্যর্থনা আশা তো করিনি, হেসে ফেললো সে। তোমার মামা একটা ডেলিভারি দিতে গেছে। সাবুর পেছন থেকে হাসি খুশি একটা কণ্ঠ শুনতে পেয়ে আশেপাশে তাকালাম। কাউন্টারের পেছনে খাটো চুলওয়ালা একজন মহিলা বসে রয়েছেন। আপনার চুলের কি হলো? মামি হাত উঁচু করে নিজের ছোট ছোট চুলগুলো স্পর্শ করলেন। ও, কেটে ফেলেছি। সত্যি বলতে প্রথমে ভেবেছিলাম পুরোটাই ছেটে ফেলবো, কিন্তু সাতুরু আমাকে আটকেছে। জোরে জোরে হাসলেন তিনি। তোমাকে মানিয়েছে বেশ। বলতে বলতে তার পাশে বসে পড়লাম আমি। সত্যিই তাকে দেখতে সুন্দর লাগছে। কপাল কুচকালেন মামি। সত্যিই। দুপুরের খাবার সময় বলে দোকানে মানুষের আনাগোনা কম। মোমোকো মামির উপস্থিতি ছাড়া আর কিছুই বদলায়নি এখানে। ব্যাপারটা আমাকে বেশ খুশিই করলো। ভালো কথা তাকাকো, তোর একজন প্রেমিক আছে বলে শুনছি। মামি তার স্বভাব সুলভ ঠোঁটকাটা ভঙ্গিতে জিজ্ঞেস করলেন। কি? কার কাছ থেকে শুনেছেন? সাবুর দিকে আঙুল তুললেন মামি। এইমাত্র ওর কাছ থেকে। না, ছ্যাবুরের মালিকের কাছ থেকে আমি শুনেছি, বলে হাসতে শুরু করলো সাবু, যেন খুব মজারই কিছু ঘটেছে। আমি তোকে যেসব রান্না শিখিয়েছি সেগুলো তোর প্রেমিককে রেঁধে খাওয়াচ্ছিস? চওড়া হাসি দিয়ে মামি জিজ্ঞাসা করলেন। না মানে হ্যাঁ, কিন্তু কথা আটকে গেল আমার। উত্তরটা মামিকে সন্তুষ্ট করতে পারল না। আমাকে জেরা করা শুরু করলেন তিনি, যতক্ষণ পর্যন্ত না আমি চেঁচিয়ে উঠলাম, যথেষ্ট হয়েছে। ঠিক সেই মুহূর্তে দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। মামা ফিরে এসেছেন। তাকাকো, তুই তাড়াতাড়ি চলে এসেছিস দেখছি। মামা ঢুকতে না ঢুকতে মামি তাকে বললেন, সাতরু, তুমি কি জানো তাকাকোর একজন প্রেমিক আছে? কি? কই, শুনিনি তো। সত্যি? তুমি আমাকে বলনি কেন? আমার চোখের দিকে তাকালেন তিনি। তুমি তো জানো আমাকে এই ব্যাপারে বললে সমস্যা নেই। ঠিক, মামি হাততালি দিল। আর তাকাকো যদি ওর প্রেমিককে বিয়ে করে তবে সে এই বইঘরের পরবর্তী মালিক হতে পারবে। যত যাই হোক, আমাদের তো একজন উত্তরসূরি প্রয়োজন। কোনো কারণে এই চিন্তা মামার একদম পছন্দ হলো না। এখানে কৌতুক করার কিছু নেই, উত্তেজিত হয়ে বললেন তিনি। কে বলল ওই ছেলেটার হাতে আমি দোকান তুলে দেব? এখনও যদি ছেলেটিকে না দেখে থাকো তবে জানো কীভাবে সে কে? ঠান্ডা স্বরে বললেন মামি। সাবু হেসে ফেলল আবার। আমার বাড়ি যাবার সময় হয়ে গেছে, পরে আবার দেখা হবে মোমোকো। আমাকে বা মামাকে কিছু না বলে হাত নেড়ে কেবল মামিকে বিদায় জানিয়ে বেরিয়ে যায় সে। সাবু চলে গেলে মামিকে অবাক স্বরে বললাম, এত তাড়াতাড়ি ওকে আপনার ভক্ত বানিয়ে ফেলেছেন কি করে? আমি তো কিছুই বলিনি, শুধু ওর সাথে কথা বলেছি, নিরীহ ভঙ্গিতে বললেন মামি। এতক্ষণ যাবৎ দুজন কথা বলছে, এটাই তো স্বাভাবিক যে মোমোকোর অসাধারণ ব্যক্তিত্ব উপেক্ষা করতে পারেনি সাবু। মামা এত নিশ্চল ভঙ্গিতে কথাগুলো বললেন যে হেসে গড়িয়ে পড়লাম আমি আর মামি। হঠাৎ করে উঠে দাঁড়িয়ে আমার দিকে ঘুরলেন মামি। মোমোকো
মরিসাকি ঘরে ফিরে এসেছে এবং নিজ দায়িত্বে যোগদান করছে। সৈনিকদের ভঙ্গিতে স্যালুট দিলেন তিনি। আমি চট করে দাঁড়িয়ে পড়লাম। আপনাকেও স্বাগত। আমরা আপনার অপেক্ষায় ছিলাম। আপনি যদি আবার নিরুদ্দেশ হয়ে যান তাহলে আপনার সাথে খুবই রাগ করব। কিন্তু তুই তো ওয়াদা ভঙ্গ করলি। তবে সত্যি বলতে তুই যা করেছিস তার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ তাকাকো। চল আমরা আবার বন্ধু হই। আমার গালে চিমটি কেটে হাসলেন তিনি। আমি চেঁচিয়ে উঠলাম, এমন করবেন না প্লিজ। কিন্তু ইতিমধ্যেই তার কাছে আত্মসমর্পণ করে ফেলেছি। আজ রাতে তাকাকোর জন্য স্পেশাল কিছু রান্না করব ভাবছি, ওর প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের জন্য। নিজের বুকে চাপড় মারলেন তিনি। তুই কি আমার সাথে বাজারে যাবি? অবশ্যই, আসলে আপনার রান্না খেতে আমি এখানে এসেছি, হাসলাম আমি। তাকাকো, তুই যাওয়ার আগেই বলি। মামা আমাকে থামিয়ে দিয়ে বলল, একটু আগে যে বিষয়ে কথা হচ্ছিল তা নিয়ে ভাবছিলাম আমি। মামাকে উপেক্ষা করে দরজা দিয়ে বের হয়ে গেলাম আমরা। বাইরে আকাশ একদম পরিষ্কার। মাথার উপর খণ্ড খণ্ড মেঘ ভেসে বেড়াচ্ছে। হাত টান টান করে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলাম আমি। সূর্যের উষ্ণ আলো আমার চোখের পাতায় ধাক্কা মারছে। এই, দেরি করলে কিন্তু তোকে রেখেই চলে যাব। মামির গলা শুনে চোখ খুললাম আমি। একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে ফিরে তাকিয়ে আছেন মামি। সূর্যের আলো তার সদ্য কাটা খাটো চুলে ঝিলিক মারছে। তার মুখে হাসি। তাড়াতাড়ি আয়, হাত নাড়লেন আমাকে উদ্দেশ্য করে। এরপর প্রায় ছোটা শুরু করলেন রাস্তা ধরে। কয়েক মুহূর্ত আমি তার দিকে তাকিয়ে রইলাম। তারপর পেছনে পেছনে ছুটতে শুরু করলাম। ডেইজ অ্যাট দ্য মরিসাকি বুকশপের এটাই ছিল শেষ পর্ব। এতদিন পর্যন্ত সবগুলো পর্ব কেমন লাগলো সব মিলিয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ।